হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 3 নগদ প্রবাহ বিবরণী লেকচার 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ওয়াসিম খন্দকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। নগদ প্রবাহ বিবরণী এই অধ্যায়ের মৌলিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি হচ্ছে দুটি, প্রত্যক্ষ পদ্ধতি ও পরোক্ষ পদ্ধতি। তোমাদের পরীক্ষায় সাধারণত পরোক্ষ পদ্ধতির অঙ্ক আসে, সেজন্য আমরা আজকে পরোক্ষ পদ্ধতিতে কিভাবে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় সেই বিষয়টি আলোচনা করব। নগদ প্রবাহের খাত বা অংশ হচ্ছে তিনটি: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম। তোমাদের সৃজনশীল প্রশ্নে এই তিনটি কার্যক্রমের জন্য আলাদা আলাদাভাবে প্রশ্ন থাকে, সেজন্য আমরা প্রথমেই এই তিনটি কার্যক্রমকে আলাদা আলাদাভাবে শিখব। তারপর এই তিনটি কার্যক্রমকে একত্রিত করে আমরা একটি পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করতে হয় সে আলোচনাটি করব। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, নিট মুনাফা বা নিট আয়, এই নিট মুনাফা বা নিট আয় দিয়ে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হয়। এবং এই নিট মুনাফা বা নিট আয় এটি প্রশ্নে দেয়া থাকে। এই অ্যামাউন্টটি আমরা সেকেন্ড কলামে বসাবো, টাকার যে কলাম সেখানে সেকেন্ড কলামে বসাবো। নিট আয়কে নগদে রূপান্তরের জন্য সমন্বয়। লক্ষ্য করো, এখানে কিছু প্লাস এবং মাইনাসের দফা রয়েছে। তো প্রথমেই অবচয় বা অবলোপন, এই অবচয় বা অবলোপন যোগ হবে। চলতি সম্পদ বৃদ্ধি, নগদ ব্যতীত অন্যান্য যে চলতি সম্পদগুলো রয়েছে সেগুলো যদি বিগত বছরের তুলনায় বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাইনাস হবে। আমরা মাইনাসকে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি টাকার অ্যামাউন্টটি। এই ফার্স্ট ব্র্যাকেট মাইনাসকে ইন্ডিকেট করবে। চলতি সম্পদ হ্রাস, এটি যোগ হবে। চলতি দায় বৃদ্ধি, এটিও যোগ হবে। চলতি দায় হ্রাস, এটি বিয়োগ হবে। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতি যোগ হবে। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ বিয়োগ হবে। এখানে যে দফাগুলো রয়েছে এই দফাগুলো আমরা বসানোর পর যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে আমরা একটি ফলাফল পাবো। সেই ফলাফলটি আমরা সেকেন্ড কলামে নিয়ে যাব। এই ফলাফলটি প্লাস কিংবা মাইনাস যে কোনো একটি অ্যামাউন্ট হতে পারে। তো এই যে অ্যামাউন্টই হোক, যদি প্লাসের হয় তাহলে মুনাফার সাথে এই অ্যামাউন্টটি যোগ হবে, আর যদি মাইনাসের হয় নিট মুনাফা থেকে এই অ্যামাউন্টটি বিয়োগ হবে। এই যোগ বিয়োগ করার পর আমরা যে ফলাফলটি পাবো সেই ফলাফলটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই ফলাফলটি যদি প্লাসের হয়, আমাদের যে এই ফলাফলটি রয়েছে এটা যদি প্লাসের হয় তাহলে নিট নগদ সরবরাহ, আর যদি এই ফলাফলটি মাইনাসের হয় তাহলে নিট নগদ ব্যবহৃত। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য এখানে একেবারেই অল্প কয়েকটি দফা এখানে আসবে। স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই দুটি দফাই সাধারণত বিনিয়োগ কার্যক্রমে আসে। তো স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় করলে প্লাস হবে, স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি ক্রয় করা হয় তাহলে মাইনাস হবে। এই যোগ বিয়োগ করে আমরা একটি ফলাফল পাবো এখানে। সেই ফলাফলটি প্লাস কিংবা মাইনাস যে কোনোটি হতে পারে। যদি প্লাসের হয় তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ, আর যদি মাইনাসের হয় বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, শেয়ার ইস্যু বা বিক্রয়, এই দফাটি প্লাস হবে। বন্ড ইস্যু বা বিক্রয়, এই দফাটি প্লাস হবে। শেয়ার পুনঃক্রয় বা ট্রেজারি স্টক ক্রয়, এটি মাইনাস হবে। বন্ড বা ঋণ পরিশোধ, এটি মাইনাস হবে। নগদ লভ্যাংশ প্রদান, এই দফাটিও মাইনাস হবে। এবার যোগ বিয়োগ করার পর আমরা যে ফলাফলটি পাবো সেই ফলাফলটি প্লাসের কিংবা মাইনাসের যে কোনোটি হতে পারে।
অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ হবে যদি প্লাসের হয় ফলাফলটি, আর যদি মাইনাসের হয় অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটি কার্যক্রমকে একসাথে দেখিয়ে একটি পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী কিভাবে করতে হয় সেটি এখন আলোচনা করব। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এই সম্পূর্ণ অংশটি করার পর আমরা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ কিংবা ব্যবহৃত পাবো, এটি সেকেন্ড কলামে হবে। তারপর নিচে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এটি সমাধান করার পর আমরা পাবো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ বা ব্যবহৃত। এই অ্যামাউন্টটিও সেকেন্ড কলামে আমরা বসিয়ে দিব, এই দুটি যোগ বিয়োগ করে যে ফলাফলটি পাবো। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের অংশটি করার পর আমরা পাবো অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ অথবা ব্যবহৃত। এই তিনটি অ্যামাউন্ট, অর্থাৎ তিনটি খাতের তিনটি অ্যামাউন্ট, এই তিনটি অ্যামাউন্ট কোনোটা যোগ কিংবা কোনোটা বিয়োগের হতে পারে। এগুলো যোগ বিয়োগ করার পর আমরা যে ফলাফলটি পাবো সেই ফলাফলটি হচ্ছে নিট নগদ বৃদ্ধি অথবা হ্রাস। যখন এই ফলাফলটি প্লাসের হবে তখন নিট নগদ বৃদ্ধি, আর এই ফলাফলটি যখন মাইনাসের হবে তখন নিট নগদ হ্রাস। এই যে নিট নগদ বৃদ্ধি অথবা হ্রাসের সাথে যদি আমরা প্রারম্ভিক নগদ যোগ করি, এই প্রারম্ভিক নগদ প্রশ্নে দেয়া থাকবে, সেটি যোগ করার পর আমরা সমাপনী নগদ পাবো। সেই সমাপনী নগদটিও প্রশ্নে দেয়া থাকবে, তাহলে আমাদের এই প্রারম্ভিক নগদ যোগ করার পর সমাপনী নগদের সাথে মিলে যাবে। যদি তোমার অঙ্কের সমাধানটি সঠিক হয় সেক্ষেত্রে তুমি অবশ্যই এই প্রারম্ভিক নগদের সাথে সমাপনী নগদটির মিল পাবে, হ্যাঁ। আর যদি না মিলে বুঝতে হবে যে তোমার অঙ্কে উপরে কোথাও ভুল হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা এই ফর্মুলাটি অর্থাৎ এই ফরম্যাটটি ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলেই তোমাদের অঙ্কের সমাধানগুলো করতে পারবে। তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে এমন কতগুলো দফা থাকে যে দফাগুলো নগদ প্রবাহে প্রভাব বিস্তার করে না, সেই দফাগুলো নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না। এগুলোকে বলা হয় তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। যেমন শেয়ার ইস্যুর মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয়, বন্ড বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পত্তির বিনিময়, শেয়ার ইস্যুর মাধ্যমে বন্ড পরিশোধ, বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর। এই দফাগুলো নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না, তবে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এই দফাগুলো নগদ প্রবাহ বিবরণীর নিচে টিকা হিসাবে উপস্থাপন করা যেতে পারে। অর্থাৎ আমাদের যে পূর্ণ প্রকাশ নীতি আছে সেই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এগুলো নগদ প্রবাহ বিবরণীতে নিচের অংশে টিকা আকারে দেখানো হয়। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই দফাগুলো মনে রাখতে হবে, কারণ এই দফাগুলো যদি তুমি নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত করো সেক্ষেত্রে তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি তোমরা নগদ প্রবাহ বিবরণী কিভাবে করতে হয় সেই ধারণা পেয়েছ। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে একটি গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ